বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন। পুরোপুরি ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পথ হারাতে চলেছেন তিনি। বিজেপি ক্ষমতা এসছে তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? একরকম বাধ্য হয়েই কিন্তু এবার পদত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে পশ্চিমবঙ্গের সদ্য মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী। আর নিবেন নাই বা কেন? কারণ সে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গত এক সপ্তাহে যে পরিমাণ জনগণের বিরুদ্ধে গিয়ে যে পরিমাণ উগ্র হিন্দুত্ববাদী আচার আচরণ করেছে, এতে করে একেবারে পুরো পশ্চিমবঙ্গের জনগণ, হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সকল গোত্রের জনগণই কিন্তু এখন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু একেবারে রাস্তায় নেমে গিয়েছে। বিশেষ করে কোরবানি নিষিদ্ধ করা নিয়ে যে আইনটি চালু করেছে, এতে করে কিন্তু শুধু মুসলমানরাই নয়, হিন্দু শত শত খামারি এমনকি গরু ব্যবসায়ী তারা কিন্তু একেবারে পথে বসে গেছে, যার ফলেই কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু একেবারে রাস্তার মধ্যে কিন্তু নেমে গিয়েছে পুরো পশ্চিমবঙ্গের মানুষ। আর তাই কিন্তু এবার পদত্যাগ করতে একরকম বাধ্যই হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। যদিও অভিযোগ উঠেছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী, কিন্তু সেটা যাই হোক, বর্তমানে যে অবস্থা শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী, এর ফলে কিন্তু দর্শক তার নিজের কবর কিন্তু সে নিজেই কিন্তু খুঁড়ে ফেলেছে। অর্থাৎ আর বেশি সময় নেই শুভেন্দু অধিকারীর হাতে পদত্যাগ করার জন্য। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, যেটার অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এই শুভেন্দু অধিকারী কবে পদত্যাগ করছেন এবং এর বিস্তারিত কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে দেখবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি একেবারে ভালো করে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো আলোচনা করব আমরা। কোরবানির ঈদের ঠিক আগে আগে গ্রাম বাংলার দিগন্তে এখন এক অদ্ভুত থমথমে নীরবতা। একটা সময় ছিল যখন এই সময়টায় হাটে হাটে ক্রেতা বিক্রেতার দর কষাকষি, উৎসবের আমেজ আর গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরার শব্দ শোনা যেত। কিন্তু আজ সেই চেনা ছন্দের বদলে সেখানে রাজত্ব করছে এক অজানা আতঙ্ক আর চরম অনিশ্চয়তা। অর্থনীতির একটা নিজস্ব নিয়ম আছে, যে ধর্ম বোঝে না, রাজনীতি বোঝে না, সে শুধু বোঝে চাহিদা আর যোগানের সমীকরণ। আর ঠিক এই জায়গাতেই এমন এক রাজনৈতিক চাল চেলে দেওয়া হয়েছে, যা পুরো রাজ্যের এমনকি গোটা দেশের গ্রামীণ অর্থনীতিকে এক ভয়াবহ খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। রাজনৈতিক এই মহা সমীকরণের কেন্দ্রবিন্দুতে এবার সরাসরি কাঠ গড়ায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। হ্যাঁ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধেই এই অভাবনীয় মাস্টার প্ল্যান তৈরির অভিযোগ উঠছে। কি ব্যাপার, কই মমতা দিয়ে এটা করিনি তো, ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। বলা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট আর আইনের নানা জটিল মারপ্যাচকে ঢাল হিসেবে ব্যবহার করে কোরবানির পশু কেনা বেচাকে কার্যত অঘোষিতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার একটা চেষ্টা চালাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসন। ধারণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপের ফলে হয়তো কোনো নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়বেন, হয়তো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, আর সেই ঘোলা জলে মেরুকরণের রাজনীতির ফায়দা লোটা যাবে। কিন্তু রাজনীতির এই হিসাব নিকাশ যে কতটা নির্মম আর বুমেরাং হতে পারে, তা হয়তো খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার থিঙ্ক ট্যাঙ্করা খুনা করেও আন্দাজ করতে পারেননি। বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো এবং চমকে দেওয়ার মতো। মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলোতে কান পাতলে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষোভ বা দাঙ্গার খবর মিলছে না, বরং সেখানে ধ্বনিত হচ্ছে সর্বশান্ত হয়ে যাওয়া প্রান্তিক হিন্দু কৃষকদের বুক ফাটা আর্তনাদ। কোনো দাঙ্গা নেই, কোনো হাঙ্গামা নেই, আছে শুধু এক চরম অর্থনৈতিক হতাশা। কেন এই হতাশা? কারণটা বুঝতে হলে আপনাকে গ্রামীণ অর্থনীতির একেবারে গভীর, একেবারে শিকড়ে যেতে হবে। গ্রামের একজন সাধারণ খেটে খাওয়া কৃষকের কাছে একটা গরু বা মহিষ শুধু একটি প্রাণী নয়, এটি তার সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয়, তার সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। সারা বছর নিজের সন্তানের মতো পরম মমতায় খাইয়ে পরিয়ে এই পশুগুলোকে তারা বড় করেন। যখন মেয়ের বিয়ে দেওয়ার সময় আসে, যখন বর্ষায় ঘরের চাল মেরামত করতে হয়, কিংবা মহাজনের চড়া সুদে ঋণ শোধ করার ডেডলাইন ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলে, তখন এই পশুগুলোই হয় তাদের একমাত্র ত্রাতা। কোরবানির হাটে এই পশু বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা কৃষকের হাতে আসে, তা দিয়েই গোটা বছরের অর্থনীতির হিসেব কষেন তারা। কিন্তু আজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনে জারি করা এক নতুন নিয়মের জাঁতা কলে পড়ে সেই পশু বিক্রি পুরোপুরি স্তব্ধ। ক্রেতারা পুলিশি ঝামেলার ভয়ে কিনছেন না, আর বিক্রেতারা বাধ্য হয়ে সেই অবিকৃত গরু নিয়ে আবার হতাশ মুখে খালি হাতে বাড়ি ফিরছেন। কোটি কোটি টাকার গ্রামীণ পুঁজি আজ এক ধাক্কায় ব্লক হয়ে গেছে। এই পরিস্থিতি শুধু একজন বা দুজন কৃষকের কান্না নয়, এটি এক বিশাল দেশব্যাপী অর্থনৈতিক
চেইন রিয়াকশনের শুরু মাত্র। চলুন থ্রিলারের এই অর্থনৈতিক বিপর্যয়ের ধাপগুলো একটু ঠান্ডা মাথায় তলিয়ে দেখা যাক। প্রথমে আসা যাক রফতানি বাণিজ্যের কথায়। ভারত গরুর মাংস, মহিষের মাংস বা বাফেলো মিট রফতানিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ। এই খাত থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ভারতের কোষাগারে জমা হয়। ধর্ম আচরণের আবেগে বা রাজনৈতিক সিদ্ধান্তে যদি এই মাংস বিক্রি বা পশু কেনা বেচা বন্ধ হয়ে যায়, তবে রাতারাতি এই আন্তর্জাতিক সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে যে বিশাল ধস নামবে, তার সামাল দেওয়ার মতো কোনো জাদু দণ্ড কি নীতি নির্ধারকদের হাতে আছে? জিডিপির এই বড়সড় পতন দেশের সামগ্রিক অর্থনীতিকে কয়েক বছর পিছিয়ে দিতে পারে। এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবেছেন? লাখ লাখ ভবঘুরে গরু তখন খাবারের খোঁজে রাস্তায় নামবে। কৃষকের ক্ষেতের পর ক্ষেত, সোনার ফসল চোখের নিমিষে সাবার হয়ে যাবে। হাইওয়েতে বা গ্রামের রাস্তায় বাড়বে মারাত্মক সব দুর্ঘটনা। অন্যদিকে দুধ না দেয়া গরুর জায়গায় নতুন গাভী না আসায় বাজারে দুধের চরম আকাল দেখা দেবে। দুধ, ঘি, মাখন, পনিরের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রকেটের গতিতে বেড়ে আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা মধ্যবিত্তের নাগালের একেবারে বাইরে চলে যাবে। তৃতীয় মারাত্মক ধাক্কাটা আসবে চামড়া শিল্পের উপর। পশু কেনাবেচা আর মাংস বিক্রি বন্ধ হওয়ার সরাসরি অর্থ হলো কাঁচা চামড়ার যোগান শূন্য হয়ে যাওয়া। চামড়া না থাকলে লেদার ইন্ডাস্ট্রি বাঁচবে কি করে? কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সের মতো বিশাল শিল্পাঞ্চলগুলো, যেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন ঘাম ঝরিয়ে কাজ করেন, সেখানে রাতারাতি তালা ঝুলবে। জুতো থেকে শুরু করে চামড়ার ব্যাগ, বেল্ট তৈরির কারখানাগুলোতে বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করে দিতে হবে। বাংলার নামি দামি জুতো ব্র্যান্ডের শোরুমগুলোতে বাতি নেবে। কর্মহীন হয়ে পড়বেন লক্ষ লক্ষ দিনমজুর ও কারিগর। চামড়া রফতানি করে যে বিপুল আয় হতো, সেটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। এই পঙ্গু হয়ে যাওয়া শিল্পের দায় তখন কে নেবে? চতুর্থ দিকটি হলো সাধারণ মানুষের পুষ্টির চরম আকাল। গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে প্রোটিনের সবচেয়ে সস্তা উৎস হলো এই মাংস। সেই সস্তা প্রোটিনের রাস্তা বন্ধ হয়ে গেলে পুরো জনসংখ্যায় প্রোটিনের বিপুল চাহিদা গিয়ে পড়বে মুরগি আর খাসির মাংসের উপর। অর্থনীতির একেবারে বেসিক নিয়ম অনুযায়ী চাহিদা যখন কয়েক গুণ বেড়ে যায় আর যোগান সীমিত থাকে, তখন দাম কোথায় গিয়ে পৌঁছায় তা সহজেই অনুমেয়। মুরগি আর খাসির মাংসের দাম এতটাই বাড়বে যে সাধারণ মানুষের বাজারের থলিতে রীতিমতো আগুন লাগবে। একদিকে দুধ, পনিরের দাম ধরাছোঁয়ার বাইরে, অন্যদিকে সস্তা প্রোটিন উধাও। ফলস্বরূপ আগামী প্রজন্ম এক চরম অপুষ্টির দিকেই এগিয়ে যাবে। এবার আসা যাক খোদ সরকারের ঘাড়ের বোঝার কথায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পথে হাঁটছেন, তার চূড়ান্ত দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। রাস্তাঘাটে যখন লাখ লাখ গরু রুগ্ন পরিত্যক্ত ঘুরে বেড়াবে, তখন সাধারণ মানুষের ক্ষোভ সামলাতে সরকারকেই বাধ্য হয়ে সেই গরুগুলোর দায়িত্ব নিতে হবে। জনগণের করের টাকায় তৈরি করতে হবে হাজার হাজার গোশালা। সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা বা রাস্তাঘাট তৈরির জন্য যে বাজেট বরাদ্দ হওয়ার কথা, সেই হাজার হাজার কোটি কোটি টাকা তখন বাধ্য হয়ে এই গোশালাগুলো রক্ষণাবেক্ষণে, গরু খাবারের পেছনে খরচ করতে হবে। চামড়া ও মাংস শিল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে যে বিশাল বেকার বাহিনী তৈরি হবে, তাদের ভাতার ব্যবস্থাও করতে হবে সরকারকে। এত বিশাল অর্থনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি রাজ্যের কোষাগারের আছে? রাজনীতির দাবার বোর্ডে সাময়িক ফায়দা লোটার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চাল দিয়েছে, তা আজ বুমেরাং হয়ে পুরো সিস্টেমকে ভেঙে ফেলার মুখে দাঁড় করিয়েছে। বাংলার সংখ্যালঘু সম্প্রদায় যদি আজ ক্ষোভে এই সিদ্ধান্ত নেয় যে তারা এক বছর এই মাংস খাবে না, তবে অর্থনীতির উপর দিয়ে যে ভয়াবহ সাইক্লোন বয়ে যাবে, তা সামলানো কারো পক্ষে সম্ভব হবে না। দর্শক শ্রোতা, নেতা হতে হয় জনগণের মনের মতো, অর্থাৎ জনগণের সমর্থনেই কিন্তু আপনি নেতা হতে পারবেন, মন্ত্রী, এমপি হতে পারবেন। আর সেই জনগণের বিরুদ্ধে যদি কাজ করেন, আপনি যদি নেতা, এমপি, মন্ত্রী হয়েও যান, সেটারও কোনো মূল্য থাকবে না জনগণের কাছে আপনার। কারণ দর্শক, জনগণ যদি আপনাকে আপনার পিছনে যদি ভালো বলে, তবেই কিন্তু আপনি প্রকৃতপক্ষে একজন নেতা হতে পারবেন। আর এই শুভেন্দু অধিকারী কিন্তু এটার কোনো যোগ্যতাই কিন্তু নেই। কারণ সে কিছুদিন আগে মুসলমানদের বিরুদ্ধে যে উগ্র হিন্দুত্ববাদী আচরণ করেছে দর্শক, সেটা কিন্তু এখন ঘুরে এসে কিন্তু হিন্দুদের উপরেই কিন্তু একেবারে কিন্তু ঘুরপ্যাচ খেয়ে কিন্তু এখন হিন্দুদের উপরে কিন্তু পড়ে গিয়েছে। যার ফলে কিন্তু এখন হিন্দুরা কিন্তু নিজেরাই কিন্তু স্বীকার করছেন যে এই শুভেন্দু অধিকারীকে ভোট দিয়ে তারা চরম ভুল করেছেন, এমনকি বিজেপিকে ভোট দিয়ে তারা চরম ভুল করেছেন। তাই এখন সকল পশ্চিমবঙ্গের জনতা কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু দর্শক লেগে গিয়েছে, অর্থাৎ তাকে কিন্তু অবিলম্বে কিন্তু গদি থেকে নেমে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন সর্বস্তরের জনগণ। আর এতে করেই কিন্তু মমতা ব্যানার্জিও কিন্তু একটা সুবিধা হাসিল করতে পারবেন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর করবেন নাই বা কেন? মমতা ব্যানার্জি যে গত 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে, এতে তো আর এরকম কোনো কিছু হয়নি। আর যার ফলে কিন্তু এখন কিন্তু পশ্চিমবঙ্গের জনতা কিন্তু হারে হারে কিন্তু বুঝতে পারছে যে এই শুভেন্দু অধিকারীকে কিন্তু ক্ষমতা এনে তারা চরম ভুল করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই শুভেন্দু অধিকারী খুব শীঘ্রই কি পদত্যাগ করতে যাচ্ছে? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই আশা করি, এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।